বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে তৃতীয় অধ্যায়ের সাম্য, সাম্যের বিভিন্ন রূপ এবং সাম্য ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা শুরুতেই সাম্য কি তা জেনে নিই। সাম্যের অর্থ সমান। অতএব শব্দগত অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়। কিন্তু সমাজে সবাই সমান নয় এবং সবাই সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে কারো জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নাই এবং সে সুযোগ সুবিধা ব্যবহার করে সকলে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। মূলত সাম্য বলতে বোঝায় প্রথমত কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার অবসান, দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ব্যবস্থা করা, তৃতীয়ত যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করা। তো শিক্ষার্থীরা, সাম্য কি তা আমরা জেনেছি, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো সাম্যের বিভিন্ন রূপ। মানুষের বিভিন্নমুখী বিকাশ সাধনের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন। নাগরিক জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের জন্য সাম্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য ও ব্যক্তিগত সাম্য। তাহলে প্রথমে আমরা জানি সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যদের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না বা দেওয়া হয় না। ঠিক আছে? রাজনৈতিক সাম্য। রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলে। নাগরিকরা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। অর্থনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। আইনগত সাম্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আইনের দৃষ্টিতে সমান মনে করা এবং বিনা অপরাধে গ্রেফতার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। স্বাভাবিক সাম্য। এর অর্থ জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান, কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এজন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল। ব্যক্তিগত সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, বংশ ও মর্যাদা ইত্যাদি নির্বিশেষে মানুষে মানুষে কোনো ভেদাভেদ না করাকে ব্যক্তিগত সাম্য বলে। তো শিক্ষার্থীরা, আশা করি সাম্যের বিভিন্ন রূপগুলো বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। ঠিক আছে? সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে দুটি ধারণা রয়েছে, যথা সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পূরক এবং সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী। এ ধারণা দুটি ব্যাখ্যা করলে উভয়ের সত্যিকার সম্পর্ক সুস্পষ্ট হয়ে উঠবে।
পরস্পর নির্ভরশীল। সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথা ভাবা যায় না। সুতরাং বলা যায় একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। গণতন্ত্রের ভিত্তি। সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয়, তেমনি স্বাধীনতার প্রয়োজন হয়। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। সাম্য উঁচু নিচুর ভেদাভেদ দূর করে আর স্বাধীনতা সকলের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। পরিশেষে বলা যায় সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক ও সম্পূরক। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেরা ও জীবন ধারণের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে না। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে স্বাধীনতার প্রয়োজন। তাই বলা হয় যে সাম্য মানে স্বাধীনতা আর স্বাধীনতা মানে সাম্য। তো শিক্ষার্থীরা, আশা করি সাম্যের বিভিন্ন রূপ এবং সাম্য ও স্বাধীনতার সম্পর্ক এই পাঠটুকু বুঝতে পেরেছ। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।